Ladies and gentlemen, welcome to Pierce Foundation. তো গাইস, আজকে আমরা একটা প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা হলো, why Edmund Spenser is called the child of Renaissance and Reformation? এডমন্ড স্পেন্সারকে কেন রিফরমেশন এবং রেনেসার শিশু বলা হয়ে থাকে? খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। শিশু বলা হয়ে থাকে, তো শৈশবকালের যে কার্যকলাপ, সেই কার্যকলাপের কারণে কিন্তু শিশু বলা হয়ে থাকে। বিষয়টা এরকম মনে হচ্ছে, তাই না? তো দেখি আমরা আলোচনা করে। তো প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। এডমন্ড স্পেন্সার 1553 টু 1599 ইজ দ্য ম্যান। এডমন্ড স্পেন্সার, তার লাইফ ডিউরেশন হচ্ছে 1553 থেকে 1599, হলো একজন মানুষ হু ব্লেন্ডেড, যিনি মিশ্রিত করেছিলেন রেনেসান্স অ্যান্ড রিফরমেশন পারফেক্টলি। রেনেসান্স এবং রিফরমেশনকে চমৎকারভাবে মিশ্রিত করেছিলেন। হি ইজ দ্য মাস্টার। তিনি হচ্ছেন মাস্টার বলতে এখানে খুব এক্সপার্ট, ওস্তাদ। তিনি ওস্তাদ অব এলিজাবেথান পোয়েট্রি, এলিজাবেথান কবিতার। হি হ্যাজ বিন কল্ড, তাকে বলা হয়েছে দ্য চাইল্ড অব দ্য ইংলিশ রেনেসান্স অ্যান্ড রিফরমেশন। ইংলিশ রেনেসান্স এবং রিফরমেশনের চাইল্ড বলা হয়েছে বিকজ, কারণ ইন হিজ পোয়েট্রি, তার কবিতায়, দেয়ার ইজ এ নাইস অ্যামালগেমেশন, চমৎকার একটি মিশ্রণ রয়েছে। অ্যামালগেমেশন মানে হচ্ছে মিশ্রণ অফ বোথ দিস এলিমেন্টস, এই উভয় উপাদানের। উভয় উপাদান বলতে রেনেসান্স এবং রিফরমেশন, এই উভয় উপাদানেরই চমৎকার মিশ্রণ রয়েছে। তাহলে কি দাঁড়ালো? যে এডমন্ড স্পেন্সার খুবই পারফেক্টলি রেনেসান্স এবং রিফরমেশন এই দুইটাকে মিশ্রিত করেছিলেন। তিনি হচ্ছেন এলিজাবেথান কবিতার ওস্তাদ। তাকে রেনেসান্স এবং রিফরমেশনের চাইল্ড বলা হয়েছে কারণ তার কবিতায় রেনেসান্স এবং রিফরমেশনের চমৎকার একটি অ্যামালগ্যামেশন অর্থাৎ মিশ্রণ পাওয়া যায়। দ্য কি কনসেপ্ট অফ রেনেসান্স। তো এডমন্ড স্পেন্সারকে চাইল্ড অফ রেনেসান্স অ্যান্ড রিফরমেশন প্রুভ করতে হলে, প্রমাণ করতে হলে, সর্বপ্রথম রেনেসান্সের ব্যাপারে আমাদেরকে জানতে হবে। দ্য রেনেসান্স পিরিয়ড 1500 টু 1660 মার্কড, রেনেসান্স যুগ, যার ডিউরেশন হচ্ছে 1500 সাল থেকে 1660 সাল পর্যন্ত, মার্কড নির্দেশ করেছিল দ্য এন্ড অফ দ্য মিডিভেল এজ, দ্য এন্ড অফ দ্য মিডল এজেস, মিডল এজের যে সমাপ্তি, সেই সমাপ্তিটাকে নির্দেশ করেছিল। অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য মডার্ন এজেস, এবং আধুনিক যুগের শুরুকে নির্দেশ করেছিল। দিস নিউ এজ ওয়াজ ক্যারেক্টারাইজড, এই নতুন যুগটিকে বৈশিষ্ট্যায়িত করা হয়েছিল, বা এই নতুন যুগের বৈশিষ্ট্য দেখা গিয়েছিল বাই দ্য স্পিরিট অফ অ্যাডভেঞ্চার, দুঃসাহসিক অভিযানের দ্বারা, লাভ ফর বিউটি, সৌন্দর্যের প্রতি ভালোবাসার দ্বারা, মোরাল আর্নেস্টনেস, নৈতিক আগ্রহের দ্বারা, অর্থাৎ মানুষ খুব নৈতিকতাকে ভালোবাসতো। লাভ ফর রিচনেস, সম্পদের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার দ্বারা। ম্যাগনিফিসেন্স অ্যান্ড পাওয়ার এক্সেট্রা, চমকপ্রদতা এবং ক্ষমতা, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে রেনেসান্সের মূল বৈশিষ্ট্য। দ্য প্র্যাকটিসেস অফ ক্লাসিক্যাল গ্রিক অ্যান্ড রোমান পোয়েট্রি, ক্লাসিক্যাল গ্রিক এবং রোমান পোয়েট্রির চর্চাসমূহ, অ্যান্ড ফিলোসফি এবং দর্শনের, আর অলসো ক্যারেক্টারাইজড হিয়ার, এখানে এই বৈশিষ্ট্য দুইটাও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে এই বৈশিষ্ট্যটা, যে ক্লাসিক্যাল গ্রিক এবং রোমান পোয়েট্রি আর ফিলোসফির চর্চা রেনেসান্সের একটা বৈশিষ্ট্য। রেনেসান্স ইজ অকার্ড, রেনেসান্স ঘটে উইথ এ ট্রান্সফরমেশন, একটা পরিবর্তনের সাথে, রূপান্তরের সাথে সংগঠিত হয়। ইন কালচার, সংস্কৃতির রূপান্তর বা পরিবর্তন, আর্টস, শিল্পের রূপান্তর বা পরিবর্তন, অ্যান্ড লিটারেচার, এবং সাহিত্যের রূপান্তর বা পরিবর্তন। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে রেনেসান্স হচ্ছে মধ্যযুগের সমাপ্তি এবং আধুনিক যুগের শুরুর একটা সময়। আর রেনেসান্সের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য হচ্ছে স্পিরিট অফ অ্যাডভেঞ্চার, লাভ ফর বিউটি, মোরাল আর্নেস্টনেস, লাভ ফর রিচনেস, ম্যাগনিফিসেন্স অ্যান্ড পাওয়ার, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এবং রেনেসান্সের আরেকটা বৈশিষ্ট্য কি, যে ক্লাসিক্যাল গ্রিক এবং রোমান পোয়েট্রি আর ফিলোসফির চর্চা। আর রেনেসান্সের ফলে সংস্কৃতি, শিল্প এবং সাহিত্যে একটা পরিবর্তন এসেছিল। এরপরে আমাদেরকে জানতে হবে দ্য কি কনসেপ্ট অফ রিফরমেশন। তো এরপরে আমাদেরকে রিফরমেশনের উপরে যে কি কনসেপ্ট, সেটা সম্পর্কে জানতে হবে। দ্য রিফরমেশন ওয়াজ এ রিলিজিয়াস মুভমেন্ট, রিফরমেশন ছিল একটা ধর্মীয় আন্দোলন। এগেনস্ট দ্য ক্লেইমস অফ প্যাপাল অথরিটি, ধর্মযাজকদের কর্তৃত্বের দাবির বিরুদ্ধে। এগেনস্ট দ্য ক্লেমস মানে দাবি সমূহের বিরুদ্ধে, অফ প্যাপাল অথরিটি, ধর্মযাজকদের, পোপদের, মানে পোপদের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বের দাবির বিরুদ্ধে। অ্যান্ড দ্য চার্চ অফ রোম, এবং রোমের যে গির্জা ব্যবস্থা, সেই গির্জা ব্যবস্থার বিরুদ্ধে। ইট হ্যাজ বিন কল্ড, এটাকে বলা হয়েছে
দ্য রিলিজিয়াস রেনেসান্স, ধর্মীয় পুনর্জাগরণ, অ্যান্ড ইট রেজাল্টেড ইন, এবং এটা জন্ম দিয়েছিল অ্যান ইনক্রিজড কনসাসনেস, একটি বৃদ্ধিপ্রাপ্ত চেতনা অফ রিলিজিয়াস অ্যান্ড মোরাল ভ্যালুস, ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের একটা উন্নয়ন ঘটিয়েছিল। তাহলে রিফরমেশনের যে কি কনসেপ্ট, সেই কি কনসেপ্টটা হচ্ছে যে রিফরমেশন মূলত পোপরা যে কর্তৃত্বের দাবি করেছিল সেই দাবির বিরুদ্ধে, এবং রোমের যে গির্জা ব্যবস্থা যে ধর্মীয় দাবি করেছিল সেই ধর্মীয় দাবির বিরুদ্ধে একটা আন্দোলন, এবং এইটাকে ধর্মীয় পুনর্জাগরণ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। এবং এটা জন্ম দিয়েছিল কি, ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের একটা জন্ম দিয়েছিল, ইনফ্লুয়েন্সড বাই মেডিয়েভাল ফিলোসোফার্স। তো প্রথমে মেডিয়েভাল ফিলোসোফার্সদের দ্বারা এডমান্ড স্পেন্সার প্রভাবিত হয়েছিল, এটা প্রমাণ করতে হবে। ফার্স্টলি, প্রথমত, উই ক্যান ইন্ট্রোডিউস, আমরা পরিচয় করিয়ে দিতে পারি স্পেন্সারকে অ্যাজ দ্য ট্রু চাইল্ড, মানে প্রকৃত শিশু হিসাবে, অফ দ্য ইংলিশ রেনেসান্সের। স্পেন্সার ইজ ডিপলি ইনফ্লুয়েন্সড, স্পেন্সার গভীরভাবে প্রভাবিত হয় বাই গ্রিক ফিলোসফি, গ্রিক দর্শনের দ্বারা, অ্যান্ড হি ইম্বডিস ইট, এবং তিনি এটাকে প্রকাশ করে ইন দ্য ফেরি কুইন, তার যে বিখ্যাত এপিক মহাকাব্য ফেরি কুইন, সেই ফেরি কুইনে প্রকাশ করে, অ্যান্ড দ্য ফোর হিমস, এবং চারটি বন্দনা সঙ্গীত নামে তার যে আরো একটি কাব্য, সেটাতে তিনি গ্রিক ফিলোসফির যে প্রভাব, গ্রিক দর্শনের যে প্রভাব, সেটাকে প্রকাশ করে। স্পেন্সার স্টাডিড ক্লাসিক্যাল রাইটার্স লাইক প্লেটো অ্যান্ড অ্যারিস্টোটল, স্পেন্সার প্লেটো এবং অ্যারিস্টোটলের মতো রাইটারদের নিয়ে পড়াশোনা করেছিল। অ্যান্ড ইন দ্য ফেরি কুইন, এবং ফেরি কুইনে হি ফ্রিকুয়েন্টলি বোরোস ফ্রম দেম, সে মাঝে মধ্যেই তাদের কাছ থেকে হাওলাত করে লিখেছে। এই যে হাওলাত করে লেখা, এটাকে অ্যালিশন বলা হয়ে থাকে, দ্যাট মিনস অ্যালিশনের ব্যবহার করে লিখেছে। আর এইটা কি বলা হচ্ছে, ইট ইজ অ্যান অবজেক্ট অফ ক্লাসিক্যাল বিউটি, আর এটা হচ্ছে ক্লাসিক্যাল বিউটির একটা উপাদান, সৌন্দর্যের একটা উপাদান। দ্য বোল্ড অ্যাডভেঞ্চার, সাহসিক দুঃসাহসিক অভিযান, ওয়াজ অলসো নোটিসড হেয়ার, এই কবিতার মধ্যে আমরা লক্ষ্য করি। ইট ইন্সপায়ার্স, এটা উৎসাহিত করে, দ্য হার্ট অফ নাইটস, সম্ভ্রান্ত যোদ্ধাদের হৃদয়কে, অ্যান্ড আন্ডারটেক্স, এবং গ্রহণ করে, নোবেল অ্যাডভেঞ্চার্স, মহান দুঃসাহসিক অভিযানসমূহ, টু উইন অনার রিপুটেশন ফর দেমসেলভ, মানে যারা সম্মান এবং সুখ্যাতি অর্জন করতে চায় নিজেদের জন্য, তারা এই ধরনের মহান দুঃসাহসিক অভিযানসমূহ গ্রহণ করে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, যে এডমন্ড স্পেন্সার গ্রিক ফিলোসোফারদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। এডমন্ড স্পেন্সার প্লেটো এবং অ্যারিস্টোটলের মতো বিখ্যাত গ্রিক সাহিত্যিকদেরকে পড়েছিলেন, এবং ফেরি কুইন লেখার সময় তিনি মাঝে মধ্যেই তাদেরকে কোট করেন। আর তিনি যে তাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এই কোটেশনগুলোর মাধ্যমে সেটা প্রমাণ হয়ে যায়। তো তিনি ফেরি কুইন ছাড়াও দ্য ফোর হিমস নামের তার যে আরো একটি কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থটিতেও গ্রিক ফিলোসফির ওপর, মানে তার উপর গ্রিক ফিলোসফির যে প্রভাব, সেই প্রভাবটাকে কিন্তু ফুটিয়ে তুলেছিল। আর এইটা লেখার মাধ্যমে, ফেরি কুইন এই মহাকাব্যটা লেখার মাধ্যমে, বেসিক্যালি এডমন্ড স্পেন্সার তাদেরকে, মানে সে সকল সম্ভ্রান্ত যোদ্ধাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছেন, যে সকল সম্ভ্রান্ত যোদ্ধারা সম্মান এবং সুখ্যাতি অর্জন করতে চায়, তাদেরকে উৎসাহিত করেছেন। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা এডমন্ড স্পেন্সারকে চাইল্ড অফ রেনেসান্স বলতে পারি। এরপরে কি, স্পেন্সার লাইক হিজ আদার কন্টেম্পোরারিজ ইজ অ্যাফেক্টেড বাই দ্য মুভমেন্ট অফ দ্য রিফরমেশন। স্পেন্সার লাইক হিজ আদার কন্টেম্পোরারিজ, তার অন্যান্য যারা সমসাময়িক লেখক ছিল তাদের মতো, ইজ অ্যাফেক্টেড, প্রভাবিত হয়, বাই দ্য মুভমেন্ট অফ দ্য রিফরমেশন মুভমেন্টের দ্বারা। স্পেন্সার ডাজ নট শো, স্পেন্সার দেখায়নি এনি ডিসরেসপেক্ট ফর রিলিজন, ধর্মের জন্য কোনো অশ্রদ্ধা কিন্তু তিনি দেখাননি। হি অলওয়েজ কিপস, সে সবসময় রাখে, হিজ অ্যাডোরেশন ফর দ্য বাইবেলের জন্য তার যে ভালোবাসা, অ্যাডোরেশন বলতে ভালোবাসা, সেটা কিন্তু সে বজায় রাখতে সক্ষম হয়েছে। অনেক হায়ার লেভেল, উচ্চ লেভেলের যে ভালোবাসা বাইবেলের প্রতি, সেটা তিনি মানে ধরে রাখতে সক্ষম হয়েছেন। হি রিপ্রেজেন্টস হিজ ফেইথ, হোপ অ্যান্ড চ্যারিটি ইন হিজ দ্য ফেরি কুইন, তিনি তার ফেরি কুইনে তার বিশ্বাস, আশা, দয়া, মানে মানুষের জন্য ভালো ভালো কাজ করার প্রবণতা, এগুলোকে উপস্থাপন করেছেন। তাহলে গ্রিক ফিলোসফির প্রভাব থেকে আমরা এডমন্ড স্পেন্সারকে চাইল্ড অফ রেনেসান্স হিসাবে প্রুভ করতে পারি, এবং এডমন্ড স্পেন্সার যে প্রকৃতপক্ষেই একজন বিশুদ্ধ বিশ্বাসী, প্রত্যাশী এবং নৈতিক মানুষ ছিলেন, সেটা ফেরি কুইন লেখার মাধ্যমে প্রকাশ করেছেন। সেখান থেকে, মানে এই পয়েন্টটা থেকে আমরা চাইল্ড অফ রিফরমেশন হিসাবে কিন্তু
তাকে প্রমাণ করতে পারছে। আই এম সরি টু সে গাইস, এই লেকচারটা এবং নোটটা প্রিমিয়াম। তোমরা যদি এই লেকচার এবং নোট কমপ্লিটলি পেতে চাও তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো।